হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ধ্বনীয় তথ্য সম্পর্কে আমি পড়াবো। বাংলা দ্বিতীয় পত্রে আজকের ধ্বনি তথ্য ধ্বনি তথ্য এই অধ্যায়ে আমরা আজকে পড়া যাচ্ছি। আমরা প্রথমে বাকযন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করব। বাকযন্ত্র বাকযন্ত্র কি? বাকযন্ত্র সাহায্য ছাড়া আমরা ধ্বনি উচ্চারণ করতে পারি না। এই বাকযন্ত্রে আমাদের সব কিছুর মূল। তাহলে আমরা এবার বই শুরু করেছি। দেখো, ধ্বনির উচ্চারণ মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র, পিচ অর্গান অথবা ভোকাল অর্গান বা বাক প্রত্যঙ্গকে বলে। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। এগুলো প্রধানত দুটি কাজ করে। আমাদের এই যন্ত্রগুলো প্রধানত দুটি কাজ করবে, একটা শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। এই দুটি প্রধান কাজ এই বাকযন্ত্র করে। কিন্তু এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে। সিদ্ধ মানে এসব প্রয়োজনীয় কাজকর্ম পরও বাকি যে কাজগুলো সেগুলো সিদ্ধ বলা হয়েছে। বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। অর্থাৎ এই যে আমরা বাকযন্ত্র বা ফুসফুস থেকে যেগুলো বাতাস আসছে, এটা কিন্তু বাকযন্ত্রের মাধ্যমে আমাদের সম্ভব। এগুলো ছাড়া আমাদের ধ্বনি উৎপাদন করা বা কথা সাউন্ড এগুলো সম্ভব নয়। বাকযন্ত্র এলাকা বিস্তৃত, মানে এটা অনেক বড় পরিসরে। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু ও গলনালী। এছাড়া রয়েছে মধ্যস্থতা ও জিহ্ব। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই বাকযন্ত্রে মানুষের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে আছে এই চিত্রতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা এই চিত্র এঁকে অনেক সময় এটা জানতে পারব। তাহলে এই বাকযন্ত্র বুঝলাম যে বাকযন্ত্র ছাড়া আমাদের কোনো কিছু পড়া সম্ভব নয়। এবং এই বাকযন্ত্রের সাথে এবার আমরা স্বরধ্বনি কীভাবে উচ্চারণ করবো দেখব। 2.2 এটা স্বরধ্বনি। স্বরধ্বনি বা স্বরধ্বনিকে যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে মুখের ভিতরে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো কি হলো স্বরধ্বনি। আমরা অন্যভাবে বলতে পারি যে এই স্বরধ্বনি উচ্চারণ করার সময় বাকযন্ত্র থেকে বের হওয়া বাতাসগুলো মুখের কোথাও বাধা পাবে না বা ঘষা খাবে না। এই সমস্ত ধ্বনিগুলোকে আমরা স্বরধ্বনি বলবো। যেমন স্বরে অ, স্বরে আ, রস্য, সেগুলো হবে কি স্বরে অ, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। 11টি গুলোকে আমরা স্বরধ্বনি বলে থাকি। কিন্তু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাসের বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। যেমন এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় অনেক সময় আমাদের নাক এবং মুখ দিয়ে একই সঙ্গে বের হয়। সেগুলো হলো স্বরে অ, রস্যই, এ, ও। অর্থাৎ চন্দ্রমিলে যখন থাকবে তখন এটাকে উচ্চারণ করতে গিয়ে আমরা নাক এবং মুখ দিয়ে একসঙ্গে বের করব। এখন স্বরধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণটা কি এবার আমরা দেখতে থাকবো। স্বরধ্বনি 2.2 স্বরধ্বনির উচ্চারণ। দেখো, স্বরধ্বনির উচ্চারণ, তো উচ্চারণটা কিভাবে হয় আমরা সেটা লক্ষ্য করব। স্বরধ্বনির উচ্চারণের 3টি বিষয় বিশেষ গুরুত্ব আছে। আমরা 3টি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিব।
এই তিনটি বিষয় আমি লিখছি। স্বরধ্বনি উচ্চারণের প্রধান বিষয় হচ্ছে তিনটি। তিনটি স্বরধ্বনি উচ্চারণের প্রধান বিষয় হচ্ছে তিনটি। স্বরধ্বনি উচ্চারণ প্রধান বিষয় হচ্ছে তিনটি আছে। প্রধান বিষয় তিনটি যথা ক নাম্বার জিভের উচ্চতা। এগুলো হলো জিভের উচ্চতা। এগুলো ট্রাং হাইট বলা হয়। টিও হাইট। HEIGHT। খ জিভের অবস্থা। ট্রাং পজিশন। গ নম্বরে বলেছে ঠোঁটের আকৃতি। ঠোঁটের আকৃতি সেটা বলে লিপ রাউন্ডিং। এছাড়া আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, তা হলো কোমল তালুর অবস্থা। প্রধানত স্বরধ্বনি উচ্চারণের তিনটি বিষয়: জিভের উচ্চতা, ট্রাং হাইট, জিভের অবস্থান, ট্রাং পজিশন, ঠোঁটের আকৃতি, লিপ টাউন। এছাড়াও আরেকটি আছে জিভের কোমল তালুর অবস্থা। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলিকে মৌখিক ও অরাল আর অনুনাসিক নাসিলাইজ বলা হয়। এটাকে আমরা আবার কোমল তালুর অবস্থা অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো, কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলো হলো মৌখিক। কোমল তালুর অবস্থায় কোমল তালুর অবস্থা বা আস্থা অনুযায়ী স্বরধ্বনি বলেছে দুই ভাগে ভাগ করা যায়। আস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আমরা দুই ভাবে উচ্চারণ করতে পারি। স্বরধ্বনিকে আমরা দুই ভাবে উচ্চারণ করতে পারি। উচ্চারণ করা যায়। ক নম্বরে বলছে মৌখিক ভাবে আমরা বলতে পারি। মৌখিক অর্ডার। আর একটা খতে বলেছে অনুনাসিক। নাসালাইজড। নাসালাইজড স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়। অর্থাৎ এগুলোকে আমরা প্রথমে তিনটা পেয়েছি, পরে কোমল তালুকে প্রাধান্য দিতে হয়েছে। এটাকে ভিত্তি করে আবার দুই রকম ভাবে উচ্চারণ করতে পারি, একটা মৌখিক অর্ডার আর একটা হচ্ছে অনুনাসিক। এগুলোর পরে বৃষ্টি এখন দেখতে যাবো।
দেখো, স্বরধ্বনির বিচার উচ্চারণ কাল ডিউরেশনকে গুরুত্ব দিতে হয়। সে অনুযায়ী স্বরধ্বনি হয় রস শর্ট ও দীর্ঘ লং। দেখো এই ক্ষেত্রে আবার দুই রকম আছে, যেমন রস, দেখো রস্বর ধ্বনি, রস্বর ধ্বনি এটাকে বলা হয় কি রস্বর ধ্বনি বা রস, শুধু রস বলবে। রস শর্ট, SHORT শর্ট। এরপরে বলছে দীর্ঘ। দীর্ঘটা হচ্ছে লং, একটু লক্ষ্য করো, আমরা অনেক সময় হয় রফলা রাস বলি, রাস হয় রফলা রাস না, রস্বর, রস্বর মানে শর্ট, আর দীর্ঘ স্বর অর্থাৎ লং শর্ট। নিচে এসব তুলে ধরে বাংলা স্বরধ্বনি উচ্চারণ প্রক্রিয়া আলোচনা করা হলো। আমরা এখন এইগুলোর ভিত্তিতে এই স্বরধ্বনিগুলো আলোচনা আমরা করতে যাব। প্রথমে দেখো আমরা জিভের অবস্থা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে যাব। 2.2.1 এটা হচ্ছে জিভের অবস্থা। জিভের অবস্থা দেখো, জিভের অবস্থায় প্রথমে কি বলেছে খেয়াল করে দেখো। জিভের যে অংশের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় সেই অংশকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলো যথাক্রমে সম্মুখ, ফ্রন্ট, মধ্য, সেন্ট্রাল ও পশ্চাৎ ব্যাক ধ্বনি হিসেবে বিবেচনা করি। জীবের অবস্থায় উচ্চারণ করতে গিয়ে আমরা এই স্বরধ্বনিকে আবার তিন ভাগে করব। মূল জিনিসটা লিখে দেবো, সম্মুখ, সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি। এরপরে আছে খ, মধ্য স্বরধ্বনি। গ নম্বরে পশ্চাৎ স্বরধ্বনি। একটু লক্ষ্য করবো আমরা এবার। প্রথমে তো আমাদের সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, এগুলো কিভাবে উচ্চারণ হয় এটা জানব। সম্মুখ স্বরধ্বনি জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো সম্মুখ স্বরধ্বনি। এটা অনায়াসে আমরা বুঝতে পারছি, জিভের সামনের অংশ। আমরা জিভের আগা যেটা বলা হয় সে অংশে বলছে, যেমন এ আ স্বর জাতীয়। যেমন এটা কি বলবো আমরা, এ আছে, এরপরে আছে তোমার ই আছে, এরপরে অয়জা বলা। এটা কিন্তু আমরা স্বরবর্ণের মধ্যে পাইনি, এটা একটা আমাদের আলাদা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে এটা। মধ্য স্বরধ্বনি জীব স্বাভাবিক অবস্থায় থেকে, অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো হলো মধ্য স্বরধ্বনি। আমাদের জীবটা পেছনে যাবে না, সামনে নয়, তার পজিশন ঠিক রেখে যে অক্ষরটা উচ্চারণ করা হয় সেটাকে আমরা বলবো মধ্য স্বরধ্বনি। যেমন আ, এই স্বরধ্বনি অন্তর্ভুক্ত, শুধু স্বরে আ এই ধ্বনির অন্তর্ভুক্ত। পশ্চাৎ স্বরধ্বনি মানে পিছনের কথা বলা হয়েছে, পিছন। এই জাতীয় স্বরধ্বনিগুলো জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয়। যেমন স্বরে অ, ও, উ, যেমন স্বরে অ, ও বা সু, এগুলো আমরা পিছন দিকে উচ্চারণ করার সময় দেখো করব। এরপর জিভের আমরা উচ্চতা সম্পর্কে, জিভের উচ্চতা তাহলে কি দেখো। এবার জিভের উচ্চতা আমরা কিছু মুছবো আর কিছু মুছবো না, কারণ আমাদের তো কাজ হয়ে যাবে, মুছে ফেলেছি। দেখো এটা আমাদের দুই, জিভের উচ্চতা। জিভের উচ্চতা, জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে উচ্চ
হচ্ছে হাই, হাই, নিম্ন লো, উচ্চ মধ্য হাই মিড ও নিম্ন মধ্য লো মিড স্বরধ্বনি হিসাবে নির্দেশ করা হয়। তাহলে আমরা প্রথমেই উচ্চ যাব, দেখো প্রথমে আমরা ক, কতে আছে উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি। খতে আছে নিম্ন স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। গতে বলেছে উচ্চ মধ্য স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বর, উচ্চ মধ্য স্বরধ্বনি। ঘতে বলেছে নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য নিম্ন মধ্য স্বরধ্বনি। প্রথমে উচ্চ স্বরধ্বনি, এরপর নিম্ন স্বরধ্বনি, এরপর উচ্চ এবং এর মধ্য যোগ হয়েছে, আবার নিম্ন এবং এর মধ্য যোগ হয়েছে। এই ক্ষেত্রে দেখবো আমরা উচ্চ স্বরধ্বনি, এগুলোর উচ্চারণ সময়, এগুলো যখন উচ্চারণ হয় সেই সময় জীব সবচেয়ে উপরে উঠে যায়, মানে এর উপরে আর জীব ওঠা সম্ভব নয়। যেমন রস্বই, উ, এগুলো সবচেয়ে উঁচুতে উঠতে হয় যখন উচ্চারণ করে জীবকে, জীবের উপর ওঠা সম্ভব নয়। এরপর আছে নিম্ন স্বরধ্বনি, জীব সবচেয়ে নিচে অবস্থান করে, এসব স্বরধ্বনি উচ্চারণ হয়, মানে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে নিচু এই স্বরধ্বনিগুলো হচ্ছে স্বরে আ, এ, দেখো উচ্চস্বরটি উচ্চারণ করবে আ এবং এ, এগুলোকে আমরা নিম্ন স্বরধ্বনি বলে থাকবো। এবং উচ্চ মধ্য স্বরধ্বনি, এ জাতীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে, অর্থাৎ একদম উঁচুতে নয় আবার নিচেও নয়, এরকম মাঝামাঝি থাকে। যেমন হ্যাঁ এ ও, যেমন দেখো এ ও, এ ও। নিম্ন স্বরধ্বনি, এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে ওঠে। যেমন এ ও, কিছু দুইটা আছে, এটা উচ্চারণ বলে এরকমই হয় এ ও। দেখো এখানে নিম্ন হয়েছে, এটা আবার নিম্ন মধ্য, অর্থাৎ এটার মাঝামাঝি, এটাও তাই বুঝিয়েছে। আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখো জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি। দেখো হ্যাঁ, ই কোথায় থেকে হয়েছে, এ কোথায় থেকে হয়েছে, দেখো ই কোথায় থেকে উচ্চারণ হয়েছে, এ কোথায় থেকে হয়েছে, এটা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। আমরা এবার ঠোঁটের অবস্থা সম্পর্কে দেখব। দেখো ঠোঁটের অবস্থা, ঠোঁটের অবস্থা, ঠোঁটের অবস্থা। ঠোঁটের অবস্থা অনুযায়ী ধ্বনিগুলোর উচ্চারণ দুই রকমের, অবস্থা অনুযায়ী দুই রকম ভাবে, দুই রকম নিচে লিখবে। এটা দুই ধরনের বৈশিষ্ট্য, দুই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করব। বৈশিষ্ট্য, দুই ধরনের বৈশিষ্ট্য হয়। দেখো ঠোঁট গোলাকৃতি রাউন্ড অথবা গোলাকৃতি অবস্থা থাকতে পারে এমন ঠোঁট খোলা থাকে। যেমন দেখো ঠোঁট গোলাকৃতি হয়,
ঠোঁট গোলাকৃতি, গোলাকৃতি, রাউন্ড, রাউন্ড, ঠোঁট গোলাকৃতি রাউন্ড, অথবা অগোলাকৃতি অবস্থা থাকতে পারে, অথবা বলছে অগোলাকৃতি, অথবা অগোলা, তো গোল হবে না, অগোলাকৃতি। আর 2 নম্বরে বলেছে ঠোঁট খোলা, ওপেন থাকতে পারে, ঠোঁট খোলা, যাকে আমরা ওপেন, ওপেন অবস্থা থাকতে পারে। ঠোঁটের এই সব অবস্থা ভেদে ধ্বনিগুলোকে গোলাকৃতি, রাউন্ড ও অগোলাকৃতি, আনরাউন্ড ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃতি হয় সেই ধ্বনিগুলোই হলো গোলাকৃতি ধ্বনি। যেমন গোল আকৃতি ধ্বনিগুলো কোন হলো? ঠোঁট গোলাকৃতি ধ্বনি। ঠোঁট গোলাকৃতি ধ্বনিগুলো স্বরে ওয়া, ও, উ, এটা গোলাকৃতি ধ্বনি। আর অন্যদিকে যেসব ধ্বনির উচ্চারণ ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোই হলো অগোলাকৃতি ধ্বনি। যেমন ই, ই, এ, এ। আমরা এই যে চিত্র দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করলে এবং সেই অনুযায়ী আমরা উচ্চারণ করলে বুঝতে পারবো। দেখো রস্বর দীর্ঘ স্বরটা কি, এবার এটা এই সম্পর্কে দেখবো আমরা। এর আগে আমরা রস্বর এবং দীর্ঘ স্বর অল্প একটু ব্যাখ্যা পেয়েছি। আমরা রস্বর ও দীর্ঘ স্বর 4, রস্বর ও দীর্ঘস্বর, রস্বর ও দীর্ঘস্বর। বিশ্বের বহু ভাষায় এই